নমস্কার, আমি নয়ন রায়। যেখানে দাঁড়িয়ে আছি, যে মাটিতে দাঁড়িয়ে আছি, সে মাটি অত্যন্ত উর্বর। কৃষক তার উৎপাদিত ফসল এই মাটি থেকেই ফসল ফলাতেন 2006-এর আগে পর্যন্ত। না কোনো আবেগ, না কোনো স্মৃতিরোমন্থন করছে এরকম ভাববার কোনো কারণ নেই। আমি সিঙ্গুরের কথাই বলছি। যেখানে দাঁড়িয়ে আছি সেটা সিঙ্গুর। লোকসভা হুগলি, এবারে পাশা বদল হয়েছে। বিজেপি এখানে পরাজিত হয়েছে লকেট চ্যাটার্জি। রচনা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছে। অনেকে বলেন, গ্রামের অধিকাংশ মানুষজন তারা বলেন যে সিঙ্গুরের ঘটনা এবং সিঙ্গুরের টাটাদের ন্যানো চলে যাওয়ার পিছনে পলিটিক্যাল মিস্টেক বলছেন অনেকে। আবার গ্রামের খেটে খাওয়া প্রান্তিক স্তরে যারা মানুষ তারা বলছেন যে শিল্পটা হলে ভালো হতো। এই তর্ক আমরা করছি না। সিঙ্গুরের মাটিতে কোনো ঐতিহাসিকবিদের কোনো জন্ম হয়নি। না কোনো রবীন্দ্রনাথ ঠাকুর, না কোনো অমর্ত্য সেনের জন্ম হয়েছে। জন্ম হতে পারত যদি সিঙ্গুরে টাটাদের ন্যানো প্রকল্পটা হতো। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি রয়েছে আমার সঙ্গে। আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাস শুরু, এরপরে কাশফুল ফুটতে শুরু করবে। কিছু কিছু ধান দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু ধান হওয়ার তো কথা ছিল না। কত ছিল শিল্প, 1000 একর জমির উপরে এই শিল্প এখানে না সিঙ্গুরে টাটাদের প্রকল্প হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন? এর জল বহুদূর পর্যন্ত বিস্তৃত। বহু আন্দোলন হয়েছে। তাপসী মালিকের গণধর্ষণের পরিপ্রেক্ষিতে রক্তাক্ত হয়েছে। তাপসী মালিককে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে এখানকার বাম নেতারা। পরে তাদের জামিন হয়, আদালত পর্যন্ত করায়। 2006 সালের আগে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত নিতাম, ওরা এখানে জমি অতিক্রম করে 1998 শান্তি 1000 একর জমি দেখে। সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অনেকে জানে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে 2 ফসলি 3 ফসলি জমিতে শিল্প করা যাবে না। তবুও সিপিএমের বামফ্রন্টের মনোভাব অনুরোধ ছিল, মানতে চাননি। তারা বলছেন এখানে শিল্প হবে। রতন টাটা এখানে এসে শিল্প করার জন্য প্রস্তুত নেয়। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়, রক্ত চলে, গুলি চলে, রক্তাত্মক হতে শুরু। আস্তে আস্তে সারা দেশ, আন্তর্জাতিক স্তরেও কিন্তু এর আলোচনা সমালোচনা হতে এখনো আছেন, জীবিত আছেন প্রয়াত অনেকে। এখানে অনিল বসু হয়েছেন, এখানে আরামবাগের সাংসদ ছিলেন। কিন্তু আব্দুর রেজাক মোল্লা বামফ্রন্ট জমানায় তিনি ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী। তিনি বলেছিলেন যে আমলারাই বুদ্ধ ভট্টাচার্যকে ডুবিয়েছে বিধানসভার করিডোরে। কথা সেই সময় তৎকালীন সরকার যখন বামফ্রন্ট শেষের দিকে, সেদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে বিধানসভায় ছিলাম। ঐন্দ্রিলা ব্যানার্জি যে ছবিটা দেখাচ্ছে, এখানে সেটটা তৈরি হয়ে গেছে, উৎপাদিত ন্যানো প্রকল্পের কাজ শুরু হওয়া। কিন্তু তার আগে অবশ্য বলে নিই, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সড়কের পাশে মঞ্চ বেঁধে আন্দোলন শুরু করে। হাঙ্গামা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থা হন সেই সময় অনশন মঞ্চ বাঁধার আগে। এবং এখান থেকে সোজা গেছিলেন বিডিও অফিসে। তারপরে তিনি চলে যান সোজা বিধানসভায়। বিধানসভা ভাঙচুর হয়েছিল, মনে আছে আপনাদের প্রত্যেকের। টেবিল চেয়ার তছনছ এবং সংবিধান হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি বিধানসভার লবিতে ভাঙচুর করেছেন, তিনি ঠিক করেছেন না ভুল করেছেন, এর উত্তর তিনি দিতে পারবেন। কিন্তু যে শিল্পটা হওয়ার কথা ছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চ বেঁধে অনশন শুরু করলেন, বলে অনিচ্ছুক কৃষকদের জমি জোর করে নেওয়া যাবে না। বামফ্রন্টের সঙ্গে সংঘাত শুরু হয়ে যায়। সংঘাতে বামফ্রন্ট মনোভাব দেখায়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
তৎকালীন শিল্পমন্ত্রী প্রয়াত নিরুপম সেন আলোচনা করতে চেয়েছিলেন বামফ্রন্ট, কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী কার্যত খারিজ করে দিয়েছেন। তিনি বলছেন না, 2 ফসলি এবং 3 ফসলি জমিতে শিল্প করা যাবে না, এই জায়গা ছেড়ে বাকি জায়গাগুলো করা যেতে পারে। কিন্তু সরকারের অনড় মনোভাবের ডিভিডেন্ড গুনতে হয়েছে। অনশন চলছে, তখন রাজনাথ সিং বিজেপির নেতা তিনি এসেছিলেন, মেধা পাঠক এসেছিলেন, সমাজকর্মী, বহু দেশের যারা গণ আন্দোলন, যারা সমাজকর্মী, তারা এসে এই আন্দোলনে কিন্তু সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কলকাতা ইনফরমেশন সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব এবং আলোচনা শুরু হয়। আলোচনা থেকে একই কথাই মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বলেছিলেন যে শিল্প হতে পারে, কিন্তু 2 ফসলি 3 ফসলি জমিতে করা যাবে না। ভেস্তে যায় আলোচনা, ভেস্তে যায় আলোচনা। যাক, কাশফুল আর কিছুদিন পর পূর্বে উমা আসবে সিঙ্গুরে, আমি ওই সাবজেক্টে আসছি। উমা এখানে এলেও এখানে গ্রামের যারা মানুষ, অগণিত মানুষ আছে, তাদের মনে কিন্তু বিষাদ রয়েছে। যেমন ভাদ্র মাসে মেঘ জমে, শ্রাবণের মেঘ যখন অঝরে বৃষ্টি স্নাত করে গ্রামবাসীদেরকে, তাদের শরীর মন ভেজে, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন, এখনকার জেনারেশন, তারা কিন্তু প্রশ্নটা করেন। কারণ মেধাভিত্তিক যারা এখানে পড়াশোনা করেছেন, তারা অনেকেই বিভিন্ন মত যে শিল্পটা হলে ভালো হতো। কেউ বলছেন যে না, এই জমিতে শিল্প করা যাবে না। যাই হোক, তাই উমায় এলেও বিষাদময় 2006 থেকে 2007, 8, 9, 10, 11, 12, 2024 একই পরিস্থিতি, একটি পরিবর্তন। সরকার অনড় মনোভাব, 2011 বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের মতো ইস্যুকে সামনে রেখে সরকারকে, 34 বছর সরকারকে উপড়ে ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিকভাবে। যদিও সেই সময় তৎকালীন বাম নেতা প্রয়াত সুভাষ চক্রবর্তী, যদ্দূর আমরা জানি, তিনি বলেছিলেন যে ওই মঞ্চ খাঁচা মাচা ফেলে দেওয়া উচিত ছিল, উপড়ে ফেলে দেওয়া উচিত ছিল, তাহলে শিল্পটা হতে পারত। কিন্তু 2006 থেকে যখন আন্দোলন ক্রমাগত হতে শুরু করে, তারপরে 2008-এর কাছাকাছি একদম ঠিক পুজোর মুখে মুখে রতন টাটা ঘোষণা করেন তিনি এখান থেকে শিল্প গোটাচ্ছেন, ভাগচারি গোটাচ্ছেন, তিনি শিল্প করবেন। কারণ গান পয়েন্টে সে সময় যে কথা বলা হয়েছিল, গান পয়েন্টে বন্দুক থেকে শিল্প হতে পারে না, এটা উক্তি কোটেশন জারি ফুলপাত হয়েছিল। রতন টাটা এখান থেকে কাশফুল, যেটা বলছিলাম, রতন টাটা প্রসঙ্গ বলছি, এটা কাশফুলের যে প্রাথমিক পর্যায়ে আস্তে আস্তে ফুল সাদা হয়ে যাবে, কারণ উমা আসবে, রথ হয়ে যাওয়ার পর, উল্টো রথ হয়ে যাওয়ার পরে দুর্গাপুজোর আগমন শুরু হয়ে যায়, পুজো প্যান্ডেল শুরু হয়ে যায়। সিঙ্গুরে গ্রামে পুজো হয়, ছেলেমেয়েরা জামা প্যান্ট পরে ঠিকই, এখানে কায়িক শ্রম আছে ঠিক, 100 দিনের কাজ করেন, খেটে খান প্রান্তিক স্তরের মানুষ। তারা রতন টাটা চেনেন না, তারা রাজনীতি বোঝেন না, তারা বোঝেন বেঁচে থাকার রসদ, বেঁচে থাকার ক্ষেত্রে যেটা দরকার, রুটি কাপড়া মাখান আর চাকরি হয়নি। যাক, রতন টাটা চলে যাওয়ার পর 11 সালের বিরাট আন্দোলন শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ম্যান্ডেট নিয়ে তিনি চলে আসেন ক্ষমতায়। তারপরে বিধানসভায়, আমার মনে আছে, আমি সেই সময় বিধানসভায় ছিলাম, এসে প্রথমে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টকে তিনি অ্যামেন্ডমেন্ট করেন। সেখানে অনিচ্ছুক কথাটা মেনশন করে, অনিচ্ছুক কৃষকদের জমি জোর প্রতিগ্রহণ পশ্চিমবঙ্গে করা যাবে না। বিধানসভায় পাশ হয়, অধ্যক্ষ অভিয়ান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনিও, তার হাতে ল্যান্ড ছিল, দপ্তর এখনও রয়েছে তার হাতে। পাশ হয়ে যাওয়ার পরেও কিন্তু ফিসফিস আওয়াজ শুরু হয়ে যায়। আর সিঙ্গুরের বিস্তীর্ণ অঞ্চলে যারা গ্রামের মানুষ, যারা দেখছিলেন শিল্পটা হচ্ছিল, এখানে ভবন তৈরি হচ্ছিল, কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল, কেউ মুখ খুলতে চাইছিলেন না, এখনও চান না, আজও চান না। ভবিষ্যতে চাইবেন কিনা তার উত্তর আমরা দিতে পারবো না। কিন্তু পলিটিক্যাল মিস্টেক কেন বলছি, এটা আমি বলিনি, এটা অনেকেই বলছেন, বিভিন্নভাবে বিভিন্ন সময় বলছেন। পশ্চিমবঙ্গের শিল্পের অগ্রগতির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। লকেটচর চ্যাটার্জি যখন জিতেছিলেন 2019 লোকসভা নির্বাচনে, তিনি বলেছিলেন সিঙ্গুরে শিল্প হবে, হয়নি। 19 থেকে 24 পেরিয়ে গেছে, হয়নি। রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ, সিঙ্গুরের মাটি থেকে এখানকার সাংসদ তার মুখ্যমন্ত্রীকে বলবেন শিল্পটা করার ক্ষেত্রে। যাই হোক, জল বিস্তৃত হয়েছে বহুদূর,
সুপ্রিম কোর্টে মামলা যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট 2016 সালে 31শে আগস্ট সম্ভবত ঐতিহাসিক রায় সরকারের পক্ষে যায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যায়। সেখানে হেরে যান রতন টাটা, টাটা গোষ্ঠী এবং হচ্ছে যে তৎকালীন সরকারের যে সিদ্ধান্ত। 2016 থেকে এখানে বুলডোজার নামানো হয়, বড় বড় বোল্ডার তোলা হয়, এখানে কনস্ট্রাকশন ভাঙা হয় কোর্টের অর্ডারে। সেই জমিকে কার্যত একদম নিঃশেষ একদম কার্যত মানে কনস্ট্রাকশন ভেঙে গুড়িয়ে দিয়ে বোল্ডারগুলো এখনও আছে, পাশে রয়েছে, সহকর্মী দেখাচ্ছি। তো যে পরিমাণে পয়সা এবং ইনভেস্টমেন্ট হয়েছিল এই কনস্ট্রাকশন ভাঙতে, যে পরিমাণ তেল পড়েছিল, তাতে রাধা কি সত্যি নেচেছে? আমার তো মনে হয় না নেচেছে। তাই সিঙ্গুর পলিটিক্যাল গেম না মিস্টেক, এর উত্তর এখনকার মুখ্যমন্ত্রী দিতে পারবেন, কারণ চ্যালেঞ্জটা তার কাছে। ইন্ডাস্ট্রি 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 যার উপর দাঁড়িয়ে থাকে রাজ্যের অগ্রগতি, দেশের অগ্রগতি, রাজ্যের উৎপাদন, শিল্প উৎপাদন এবং মেধাভিত্তিক কায়িকভিত্তিক শ্রমের মর্যাদা এবং রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই যে ফুল যা ফুটে আছে, যেভাবে ঘাস হয়েছে, দেখাচ্ছে আমার সভাপতি ঐন্দ্রা ব্যানার্জি, যে এটা তো কাঙ্ক্ষিত ছিল, আমরা তো বলতে পারছি না। বিধানসভা লবি ধ্বংস হয়েছে, অনশন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে করেছে, হাইকোর্টে পরে সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট তার পক্ষে যায়, এটাও বাস্তব সত্য। কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সর্ষের বীজ ছড়িয়েছিলেন, সর্ষে চাষ। আচ্ছা বলুন তো, সেই সময় মুখ্যমন্ত্রী যে পরিমাণে সর্ষে ছড়িয়েছিলেন, তাদের কত টন শস্য উৎপাদিত হয়েছে? এর উত্তর দিতে পারবেন? এই উত্তর তো চাইছেন এখানকার মানুষরা। মানুষ তো ভোট দিয়েছেন, পঞ্চায়েত দিয়েছেন, লোকসভায় দিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন, যেখানে মাছ চাষ হবে, তাহলে পশ্চিমবঙ্গে যে মাছ আমাদের বাইরে থেকে আনতে হয়, অন্ধ্রপ্রদেশ থেকে, তাহলে কি প্রোডাকশন, যদি এখানে মাছটা ঠিকঠাক উৎপাদিত হতো, তাহলে কি আমাদের বাইরের রাজ্য থেকে নির্ভরশীল হতে হতো? নিশ্চয়ই হতো না। মাছ চাষ হয়নি, বিক্ষিপ্ত মাছ চাষ কিছু হয়েছে, কিন্তু গুমড়ে গুমড়ে কান্না এখনও আছে এই গ্রামের ভেতরে, সিঙ্গুরের বিস্তীর্ণ অঞ্চলে। মেঘে ঢাকা সূর্য, মেঘাচ্ছন্ন পরিবেশ, ভারাক্রান্ত এখানকার মন, মানুষের শরীর, ক্লান্ত বিধ্বস্ত এখানকার জনজীবন, ক্লান্ত বিধ্বস্ত এখানকার অর্থনীতি, এখানকার ব্যবস্থাপনা। কেউ মুখ খুলছেন, কেউ মুখ খুলছেন না, কেউ বলছে শিল্প হলে ভালো হতো, কেউ বলছেন জোর করে অধিগ্রহণ প্রক্রিয়া ভুলছে। বামফ্রন্ট ভুল ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ছিল? এর উত্তর আমরা দেবো। এর উত্তর দেবেন যারা এখানকার মানুষ আছেন, যারা এই গ্রামের সিঙ্গুরের গোটা এলাকার 1000 একরকে ঘিরে যারা রয়েছেন, উত্তর তারা দিতে পারবেন। যদিও আমরা গ্রামের ভেতরে গেছিলাম, সংবাদ মাধ্যমের সামনে আমাদের সামনের ক্ষেত্রে করতে চাই, তাই 100 দিনের কাজের উপর নির্ভরশীল বলে আর শিল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন করে কি শিল্প উৎপাদন সমাজে উঠেছে, মেধাভিত্তিক শ্রমিক সেখানে চাকরি পেয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বলছেন যে 1 কোটি বেকারের চাকরি পেয়েছে, এই প্রশ্ন তো তারা করে বেড়াবে না, এই প্রশ্ন তাকে তারা করছে। উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাববেন আমি আপনার বিরুদ্ধে বলছি, আমি বলছি যে বাস্তবের জমিতে দাঁড়িয়ে এই সিঙ্গুরের শিল্পটা কার আন্দোলনের ফসল বা কার কারণে এটা বেনাকাব হলো, তার উত্তর এখন বিরোধী বামফ্রন্ট, যদিও তারা সংখ্যায় নেই বিধানসভায়, আর শাসক মুখ্যমন্ত্রী, শাসক তিনি প্রশাসনিক প্রধান, তিনি দেবেন। তৎকালীন শিল্পমন্ত্রী ছিলেন, এখন হেফাজতে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন অমিত মিত্র 11 সালে ক্ষমতা আসার পর। এই বিস্তৃত এবং এই সুবিস্তৃত যে করুণ কাহিনীর অবলম্বন কি কোনো উপন্যাসে লেখা হয়? এই করুণ কাহিনীর অবলম্বন কি কোনো কবিতায় লেখা হয়? নাকি কোনো সিঙ্গুরের মাটিতে কোনো প্রেম জমে আছে, কোনো প্রেমিকা? না, এখানে তো প্রেম নেই, উপন্যাস নেই, কবিতা নেই, গদ্য নেই, আছে বুক ফাটা আত্মনাদ, গুমড়ে গুমড়ে কান্না, আর হচ্ছে বেঁচে থাকার ক্ষেত্রে নতুন করে সূর্য দেখতে চাইছে। দেখাবে কে? পথ দেখাবার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সত্তা आते भी है, सत्ता जाते भी है। देश अपनी जगह पे रहना चाहिए। এই শিল্পটা হয়নি, এটাই বাস্তব, এটাই হাকিকত।
পর পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে প্রেক্ষাপট, যে পরিকাঠামোগত যে উন্নয়নের কথা বলছেন সরকার বাহাদুর, সত্যিই কি সিঙ্গুরের পক্ষে প্রযোজ্য এই ব্যাখ্যাটা? এই দূরে দেখা যাচ্ছে যে বটগাছ, এখানে প্রচুর মন্দির রয়েছে, দেবদেবী রয়েছে, কিন্তু যদি শিল্পটা, যদি আমি তর্কের খাতে ধরে নিই, যদি শিল্পটা হতো একদিকে সোনালী চতুর্ভুজ প্রকল্পের জাতীয় সড়ক, একদিকে হচ্ছে এয়ারপোর্ট, এখান থেকে খুব মেরে কেটে 50-60 কিলোমিটার, কলকাতা বন্দর মেরে কেটে হয়তো 50 থেকে 56-60 কিলোমিটার হবে, হয়নি। যেটা হয়েছে সেটা আমার সহকর্মী ঐন্দ্রিলা ব্যানার্জি দেখাচ্ছে। লেখা আছে MGNREGA, অর্থাৎ মহাত্মা গান্ধী নারেগা প্রকল্পের, এটা সেই সময় অর্থ বরাদ্দ হয়েছিল এখানে কাজ নারেগা, অর্থাৎ তার এস্টিমেটেড কস্ট 4,49,647 সামথিং। যাই হোক, অ্যাকচুয়াল কস্ট সামথিং। এটাকে কেউ ভেবেছিল যে 100 দিনের কাজের ক্ষেত্রে এখানে সরকার এই কাজ করবে? কিন্তু যদিও 100 দিনের কাজের অনেক সব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে, সরকার টাকা দিচ্ছে না। বাস্তবে এটা তো এবারে ভোটে তার রিফ্লেকশন হচ্ছে। তাই ক্লান্ত আমাদের মন শরীর না হলো, এটা তো বাস্তব। সব বলছিলাম আবছা সূর্য মেঘে ঢেকেছে, মেঘে ঢাকা তারা বলছি না, আজকের সূর্য আবছা, মেঘ রয়েছে, সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, শিরশির করে হাওয়া হয়েছে, আর কাশফুল দোলা দেয়নি, আর কদিন পর দোলা দেবে, যখন তার ফুলটা যখন ফুলবে সাদা হয়ে যাবে, উমা আসবে। যেটা আছে এখানে শিয়ালের ডাক আছে, সন্ধ্যার পর সিঙ্গুরের বিস্তীর্ণ যে ফাঁকা জমি আমার সহকর্মী দেখাচ্ছে, শুধু শিয়ালের ডাক আর শিয়ালের ডাক। তাহলে সিঙ্গুরের শিল্পটা হলে শিয়াল নিশ্চয়ই থাকতো না, আলো ঝলমল করতে উৎপাদিত হতো, এখানে গাড়ি নির্মাণ ছিল, এবং তার সঙ্গে বহু অনুসারী শিল্প গড়ে উঠতো, এখানে অ্যাংজেলারি ইউনিট গড়ে উঠতো। দায় কার ঘাড়ে বর্তাবে? পলিটিক্যাল সিস্টেম? এ প্রশ্ন তো অনেকেই করছেন। একদিকে শিয়ালের ডাক, রাতে গ্রামবাসীরা ভয়ে বেরোতে পারে না, আর দিনের বেলায়, দুপুরবেলায়, সকালবেলায় এখানকার যারা মেধাভিত্তিক ছেলেমেয়েরা, তারা কিন্তু হা হুতাশ করে এই শিল্পটা নিয়ে। আর খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের সঙ্গে যারা মুখ বন্ধ করে আছে, তারা কিন্তু নীরব, নিস্তব্ধ, কোনো কবিতার মতো তারা ঝরঝর করে কিছু বলতে পারছেন না। চোখের জল রয়েছে, দেখছিলাম, কথা হচ্ছিল। দর্শক যারা আছেন তারা ভাববেন আমি কোনো কাব্যিক কোনো কথাবার্তা, আমি কোনো কাব্যিক বলছি না। এই আন্দোলনের শুরু থেকে আমি ঘটনার সাংবাদিকতা করার সুবাদে অভিজ্ঞতার নিরিখেই কথাগুলো বলছি। হু ইজ দ্য রেসপন্সিবল? সিঙ্গুরের শিল্পটা কেন হলো না, এই উত্তর কে দেবে? আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়, সিঙ্গুর জেলা। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট, ফাগুপুর, বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494, অথবা যোগাযোগ করুন 9733149494।